নমস্কার, আমি অঞ্জন। আপনারা দেখছেন এবিএসকে নিউজ। ধর্মযুদ্ধ, কার্যত ধর্মযুদ্ধ বেঁধে গিয়েছে। বারংবার যে কবিতা দিয়ে শুরু করতে হয় আমাকে, ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। না, এ ভারতের বুকে শুধুমাত্র এই বিষয়গুলো এখন দেখা যায় কিংবা ভারতের বাইরে দেখা যায় তা কিন্তু নয়। দীর্ঘ বহু বছর ধরে, দিনের পর দিন ধরে এই ধর্মযুদ্ধের ছবি দেখা গিয়েছে। কিন্তু অদ্ভুতভাবে 2024 থেকে শুরু করে এই ধর্মযুদ্ধ বাংলাদেশের বুকে এক অদ্ভুত বাতাবরণ তৈরি করেছে। আর ঠিক এই ধর্মমোহ ইতিমধ্যে এতটা চড়েছে যে দীপু দাসের মতো এক্সাম্পল সেট হয়। দীপু দাসের মতো মানুষকে, দীপু দাসের মতো হিন্দু সনাতনীকে গাছে বেঁধে তাকে কার্যত জ্বালিয়ে দেওয়া হয়। হ্যাঁ, এ ছবি বাংলাদেশের ছবি, এ ছবি ধর্মযুদ্ধের ছবি। আর এ ছবি স্পষ্ট বার্তা দেয় যে সত্যি কি ধর্মের বেশে মোহজারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে না। তার কারণ এ ছবি বারবার প্রকাশ করছে হিন্দুদের ওপর নির্যাতন করছে একটি নির্দিষ্ট সম্প্রদায়। আর ঠিক সেই নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বললে হিন্দুদের ওপর নিধন কার্য আরও বাড়তে থাকে। না, এটা আমার কথা নয়, এ কথা বলছে সরাসরি বিশেষ করে বঙ্গ বিজেপি। ওপার বাংলায় যখন কার্যত দীপু দাসের মতো একজন হিন্দু সনাতনীকে গাছে বেঁধে, উল্টো করে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়, তখন ঠিক এপার বাংলায় অন্যরকম এক ছবি দেখা যায়। গান গাইতে বাধা সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে। অভিযোগ, লগ্নজিতা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি গানের অনুষ্ঠান করতে গিয়েছিলেন। সেখানে নাকি সঙ্গীত শিল্পীকে গান গাইতে বাধা দেওয়া হয়। অভিযোগ উঠেছিল তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে। প্রেস কনফারেন্স করে গোটা ঘটনার কথা জানিয়েছিলেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা। কি বলেছেন তিনি ক্রমশ প্রকাশ্য। আর এবার এই ঘটনায় গ্রেপ্তার করা হলো মূল অভিযুক্ত তৃণমূল নেতা মেহবুব মল্লিককে। কিন্তু প্রশ্ন হলো, কি এমন গান গাইলেন যার জেরে মেহবুব মল্লিকের মতো একজন মানুষ সরাসরি তার ওপর হেনস্থা করলেন এবং মেহবুব মল্লিককে গ্রেপ্তার করা হলো? লগ্নজিতা চক্রবর্তী, তিনি গেয়েছিলেন সম্প্রতি দেবী চৌধুরানী সিনেমার একটি গান জাগোমা। এটাই কি ভুল হলো? শুধুমাত্র জাগুমা বললে পরেই কি সেকুলার গান গাইতে হবে এমন কোনো বিধান দেওয়া রয়েছে গোটা দেশের বুকে? হ্যাঁ, 1972 সালের 42তম সংশোধনে সেকুলার শব্দ তো অ্যাড করা হয়েছিল, এটা ঠিক। কিন্তু তার মানে কি এটা লেখা রয়েছে কোনো জায়গায় যে হিন্দু সনাতনী কোনো গান যাওয়া যাবে না? আর ঠিক এই প্রশ্ন থেকেই সরাসরি যখন উত্তর খোঁজার চেষ্টা হচ্ছে, তখন এই মুহূর্তে মেকি সেকুলাররা কার্যত বলছেন সেকুলারিজমের গান গাইতে। আমি বলছি না, বলছে বিজেপির পক্ষ থেকে। তাই প্রথমে শঙ্কুদেব পান্ডা, বিজেপি নেতা, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে তা আপনাদের সামনে রাখছি, শুনুন। চোরাচালানকারী চীনে জেল খেটেছেন 5-7 দিন। তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন। কেন? এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণ এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। 24 ঘন্টা সরাসরি পুলিশকে, জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং 48 ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি। যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদর্থক পদক্ষেপ না নেন, আমরা এর শেষ দেখব। শুধুমাত্র যে হেনস্থা করা হয়েছে এমনটা কিন্তু নয়, লগ্নজিতাকে কার্যত যৌন হেনস্থা করা হয়েছে বলেও দাবি করছে গেরুয়া শিবির। এদিন সাংবাদিক সম্মেলন করে শঙ্কুদেব পান্ডা অভিযোগ করেন, গোটা বিষয়টি নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন সঙ্গীত শিল্পী, তবে সেখানে গোটা ঘটনার এফআইআর নেওয়া হয়নি। অত্যন্ত বিস্ফোরক অভিযোগ, কেবল একটি জিডি করা হয়। বিজেপি অভিযোগ করেছে কার্যত প্রাণ হাতে লগ্নজিতাকে কলকাতায় আসতে হয়েছে। গোটা ঘটনায় মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন শিল্পী। গোটা ঘটনার বিষয়ে পূর্ব মেদিনীপুর পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ইতিমধ্যে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকে জানানো হয়েছে 24 ঘন্টার মধ্যে পুলিশ ব্যবস্থা না নিলে মামলা করা হবে। কি সূত্রে চীনের সঙ্গে যোগাযোগ তৃণমূল নেতা মেহবুব মল্লিকের, সেটাও খতিয়ে দেখতে হবে। জেহাদিরা ঠিক করবে কি? গান করবে, কি গান করবে
প্রশ্ন তুলছে সরাসরি বিজেপি। আর ঠিক এই প্রসঙ্গ থেকেই সরাসরি এই মুহূর্তে যারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদের সঙ্গে পরিচয় পর্ব সার্ব রয়েছেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই মাননীয় দেবব্রত রয় তৃণমূল সমর্থক রয়েছেন আমাদের সঙ্গে, মাননীয় অর্ক মুখার্জি বিজেপি মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে, মাননীয় সুস্মিতা বিশ্বাস তৃণমূল মুখপাত্র। আপনাদের তিনজনকেই স্বাগত এবিএসকে নিউজে অঞ্জনের শোতে। আমি প্রথমেই চলে যাব সরাসরি দেবব্রত দার কাছে। কর্মপ্রার্থী কোনো কারণে মিস্টেক হয়েছে, আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় সুস্মিতা বিশ্বাস কংগ্রেস মুখপাত্র। আপনাদের তিনজনকে স্বাগত এবিএসকে নিউজে অঞ্জনের শোতে। আমি সরাসরি দেবব্রতদার কাছে প্রথমে যাব। দেবব্রতদা, যে ছবিটা আজ বাংলা দেখলো, প্রথমে দেখলাম বাংলাদেশে দীপু দাসের মতো একজন হিন্দুকে কার্যত নিধন করে দেওয়া হয়, উল্টো ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যদি এই প্রশ্ন করা হয় তাহলে বলা হয় আমরা সেকুলারিজমে কেন বিশ্বাসী নই। যদি এই প্রশ্ন করা হয় তাহলে বলা হচ্ছে যে আমরা সাম্প্রদায়িকতার প্রশ্ন করছি। মেনে নিলাম কিছুক্ষণের জন্য বিজেপি ভুল করছে, কিন্তু প্রশ্ন হচ্ছে লগ্নজিতা চক্রবর্তী তিনি তো একজন শিল্পী, শিল্পীর আবার সম্প্রদায় জাতি ধর্ম এসব কি? তিনি জাগমা গান গাইছেন, আর ঠিক সেই জাগমা গান গাওয়ার জন্য মেহবুব মল্লিকের মতো একজন ব্যক্তি বলছেন সেকুলারিজমের গান গাইতে। সেকুলারিজমের ধ্বজা কি শুধুমাত্র গান দিয়ে প্রকাশ করা হয় কি? দেবব্রতদা। দেখো অঞ্জন, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। এখন যেভাবে অনুষ্ঠানটা শুরু হলো দেখে মনে হচ্ছে যেন ওই মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ চলছে, ঠিক আছে? আচ্ছা। আমি দুটো গোল দিলাম, তুমি যতক্ষণ তিনটে গোল না দিতে পারছো মানে ব্যাপারটা ঠিকঠাক হবে না। ধর্মটা তো ঠিক তা নয়। মানে ধর্ম টর্ম বিশেষ আমার আসেও না, আমি বুঝিও না। তবে আমি ওই বামাদের মতো ওই ওই মানে ধর্মেও থাকবো আর জিরাফেও থাকবো এটা না। আমি সবার ধর্ম সম্বন্ধে আমি খুব আশাবাদী, এটা বিশ্বাস করি সবাই মোটামুটি মানবতার ধর্ম বলে। আর ওই ধর্ম যার যার উৎসব সবার, আমি সব জায়গাতেই থাকার চেষ্টা করি। এখন যে বিষয়টা নিয়ে প্রশ্ন হলো, দেখো ধর্মীয় মৌলবাদ কিন্তু সারা পৃথিবীর সমস্যা। সেই ধর্মীয় মৌলবাদ যখন তোমার বামিয়ানে বুদ্ধ মূর্তি ভাঙে তখন সেটা একটা সমস্যার কারণ হয়, এবং তারা গিয়ে যদি আবার ওই লোহনা কালী মন্দির থাকে বাংলাদেশে সেটা ভাঙে, সেটাও কিন্তু সমস্যা। আবার তারা এসে যদি আবার এই ধর্ম মৌলবাদীরা আমাদের দেশে বাবরি মসজিদ ভাঙে, ঠিক আছে? তাই এদেরকে নিয়ে বেশি শব্দ খরচ করা উচিত না। কিন্তু দেখো, কোনো ধর্ম তো, আমি ইসলাম ধর্ম সম্বন্ধে খুব বেশি জানি না, বুঝি না, তবে এটুকু বুঝি নবী যিনি যে পাঠ দিয়ে গেছেন একটা যুদ্ধে, উনি রক্ষার্থ হয়েছিলেন। ওনাকে বলা হয়েছিল আপনি বদদুয়া দিন, বলেন না, উনি বলছেন না বদদুয়া দিন, আমি মানবতার ধর্ম প্রচার করবো। আমার মনে হয় না যারা ওই দীপু দাসকে হত্যা করলো তারা আদৌ কোরআন ইত্যাদি পড়েছেন কিনা আমার সন্দেহ আছে। দেখুন, একটা দেশ তারা পররাষ্ট্র নীতি নিয়ে আমার কিছু বলার নেই, কারণ আমি একদম সাধারণ তৃণমূল কংগ্রেস সমর্থক। এখানে নরেন্দ্র মোদী রয়েছে, অমিত শাহ রয়েছে, তারা যা সিদ্ধান্ত নেবে আমাদের মনে সাধারণ মানুষ হিসাবে সেটাকে সমর্থন করা উচিত। কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পারো বাংলাদেশে প্রতিটা জায়গায় ওদের মোটামুটি বিদ্বেষ, মানে উঠতে বিদ্বেষ বসতে বিদ্বেষ, মানে সবেতেই ভারতের প্রতি একটা বিদ্বেষমূলক মানসিকতা। এখন কবে কোন প্লেয়ার কতটা আউট ছিল, কতটা নট আউট ছিল, কতটা ক্রিজে পড়ে সেটা নিয়েই যাদের এক বছর কেটে গেল ভাবনা চিন্তা করে, তাদের নিয়ে আমি বেশি উৎসাহিত নই, তারা জাহান্নামে গেলে যাক। কিন্তু এখানে সমস্যা যখন আমাদের পাশের একটা রাষ্ট্র, তার ছায়া আমাদের সংস্কৃতির সাথে একটু আধটু মিল টিল আছে, তার সাথে আমাদের ছায়া হয়তো পড়তে পারে। কিন্তু এখন যেটা নিয়ে শুরু করলে লগ্নজিতা, হ্যাঁ ঠিক কথা বলেছে, লগ্নজিতাকে যদি বলতে হয় তাহলে তো আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, সেই মৌলবাদটাই কিন্তু চলে আসছে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি বললে যদি তোমাকে দেশ বিরোধীর নোটিশ আসে, তাহলে ওই মানে সেইখানে মৌলবাদীদের সম্বন্ধে তো বেশি শব্দ খরচ করা উচিত না। এখন লগ্নজিতার সম্বন্ধে যে ঘটনাটা ঘটেছে সত্যি দুঃখজনক। এখন নির্দিষ্ট মামলা হয়েছে, তিনি শুনেছি একজন নিখোঁজ, একজন অ্যারেস্ট হয়েছে। আগামী দিনে যা মামলা টামলা ইত্যাদি হবে, যা আইন প্রশাসন যা ব্যবস্থা নেবে। এখন এই যে একটা চোরকে বলে সারদা নারদে অভিযুক্ত চোর একটা বড় বড় ডায়লগ মারছিল, এখন নিজের একটু পেছনটা একটু নাড়িয়ে দেখতে পারে পেছন থেকে কি করে এসছেন উনি, তাহলে ভালো হতো। কারণ সরকারের প্রশাসন, রাজ্য সরকার ঠিকঠাক চলছে কিনা, এখন কেন্দ্রীয় রিপোর্ট গুলো তো দেখতে হবে, নীতি আয়োগের রিপোর্ট গুলো দেখতে হবে। আমি কি বললাম কিচ্ছু আসে যায় না, তুমি কি বললে কিচ্ছু আসে যায় না। তোমার হাতে মোবাইল রয়েছে, তুমি এক্ষুনি বলো সব থেকে সেফেস্ট শহর কি আছে, আমাদের কলকাতা বেরোবে। এখন সেইভাবে এখন কেন্দ্রের রিপোর্ট গুলোকে তো অস্বীকার করতে পারি না। এখন শঙ্কুদেব বাবু হয়তো অস্বীকার করতে পারে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ঠিকঠাক নেই, কিন্তু ওনাদের যে দিল্লির প্রভুরা আছে তারা কিন্তু খুব ভালো সার্টিফিকেট দিয়ে যায়, তুমি কতটা ভালো ছাত্র খারাপ ছাত্র তোমার মার্কশিট গুলো বলে দেয়। সেই মার্কশিট থেকে বলছে সব ঠিকঠাক আছে। আর এখন লগ্নজিতাকে নিয়ে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা মানে সংস্কৃতির ওপর আঘাত। দেখুন আপনাকে একটু বিরত করছি, এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গেছেন মাননীয় জয়
দেব জয়দেব ঘর জুড়ে রয়েছেন আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক। জয়দেববাবু, আপনাকে স্বাগত এবিএস নিউজ অঞ্জনের শোতে। আমি সরাসরি দেবব্রত দার কাছে ব্যাক করবো। দেবব্রত দা, বলুন। আমি সেটাই বলবো। দেখুন, ধর্ম তো সেটা নয় আমি তোমাকে 2 গোল দিলাম, তুমি আমাকে যতক্ষণ 4 গোল দিতে পারছো না তোমার শান্তি হবে না। তাই বলছি, দেখুন, ধর্মীয় মৌলবাদ সারা পৃথিবীর সমস্যা। এই মৌলবাদ থেকে আমাদের বেরোতে হবে। পররাষ্ট্র নীতি নিয়ে দেশের সরকার যা সিদ্ধান্ত নেবে আমাদের সেটা মানতে হবে। আর যদি ইউনিসের কথা বলে, আমার মনে হয় ভদ্রলোক পণ্ডিত হতে পারেন, কিন্তু মনে হয় উনি মানে এখন নির্বাচন বিশেষ চাইছেন না, সেই কারণে এইসব অশান্তি তৈরি করছে। উনি পারলে এটা ঠিকঠাক করতে পারতেন। তবে সাধারণ মানুষের ওপর যেভাবে আঘাত আসছে, এটা ঠিক না। এরকম এটা থেকে ওনাকে দেখুন, দেশটা মোটামুটি ওই কাপড় চোপড় ছাড়া তো বিশেষ কিছু তৈরি ফৈরি করতে পারে না। ইনকামের জায়গা বিশেষ কিছু নেই। সবকিছুতে মোটামুটি আমাদের কাছে নির্ভর করতে হয়। উনি ডায়লগ বড় বড় ঝাড়েন, কিন্তু সেই ঘুরে ফিরে আমাদের খাদ্যদ্রব্য, আমাদের শস্য না হলে ওদের দিন চলেন। এখন ঠিক আছে, কাউকে অসম্মানজনক কথা বলছি না। দেখুন, 71-এর সেই সময় থেকে যদি হয়, ভারত বারে বারে তাদের পাশে দাঁড়িয়েছে। এবং আমাদের দেশও ওনাদের দাবি, এখন যদি ওই ওনাদের প্রধানমন্ত্রী এখন যিনি রয়েছে, উনি তো পদত্যাগ করেননি, প্রাক্তন বলা যায় না, উনি ভারতের আশ্রয় রয়েছে। আশা করি ওদের পরিস্থিতি ঠিকঠাক হবে। আরো উন্নতি করার চেষ্টা করুক, শিক্ষায় উন্নতি করুক, স্বাস্থ্যে উন্নতি করুক, এগিয়ে চলুক দেশটা। আরো আমাদের সংস্কৃতির সাথে খুব সুন্দর মিল আছে ওদের। আগামী দিনে মনে করি এটা আমাদের কেন্দ্রের সরকারও বুঝবে যে বাংলা বাঙালি এবং এদের ভাষা মোটামুটি আমাদের সাথে সহমত। এখন হয়তো ওই আমার সোনার বাংলা গাইলে আগামী দিনে কেন্দ্রীয় সরকার নোটিশ ফোটিশ পাঠাবে না, এটা মনে করি। আর এইভাবে এগিয়ে চলুক, ওদের নির্বাচন হোক, দেশে একটা সরকার তৈরি হোক, আমাদের দেশও ঠিকঠাক ব্যবস্থা নিক, এই আশা রেখে বলতে পারি। বাহ, বক্তব্য খুব সুন্দর হয়েছে। আমি অর্কবাবুর কাছে যাব। অর্কবাবু, বলুন। অর্কবাবু, শোনা যাচ্ছে আমার কথা? অর্কবাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ, নমস্কার। বলছি, দেবব্রত দা যা যা বললেন, হ্যাঁ, শোনা যাচ্ছে। স্পষ্টত লগ্নজিতার এক্সাম্পল সেট করতে গিয়ে আমার সোনার বাংলার প্রসঙ্গ তিনি টেনে আনছেন। কি বলবেন? এটা তো স্বাভাবিক, এটা তৃণমূলের যারা কর্মী তাদের যে কোনো প্রসঙ্গ উঠলে সেই প্রসঙ্গ থেকে সরে গিয়ে অন্য প্রসঙ্গ টেনে আনা। আজকে আমাদের পশ্চিম লগ্নজিতা চক্রবর্তী একজন গায়ক, যিনি একজন প্লেব্যাক সিঙ্গার। তিনি ভগবানপুর, পশ্চিম মেদিনীপুর একটা জায়গা, সেখানে একটা প্রোগ্রাম করতে গেছে এবং সেই প্রোগ্রাম চলাকালীন তার উপর এভাবে একটা ফিজিক্যালি অ্যাসল্ট হলো। এবং সেটা কে করলো? সেটা তৃণমূলের একজন ওখানে মানে বলবো একদম মানে ধন্য আর কি, মেহবুব মোল্লা। এই মেহবুব মল্লিক কি করে যে এই কাজটা করতে পারে, মানে তার কতখানি সাহস হলে যে সে একটা মনে কাউকে বলতে পারে যে এই গান গাওয়া যাবে না, সে করে দেবে সেকুলার গান গাইতে হবে। তো সে সেকুলার মানে কি আগে সেটা কি সে জানে? সুতরাং এই ধরনের তথ্য, এই ধরনের যখন ডিবেট কিছু হবে, সেগুলো থেকে সরে গিয়ে অন্য কথা বলা, এটাই হচ্ছে তৃণমূলের একটা কালচার। এটা বরাবর, এটা নতুন কিছু। আজকে একটা জিনিস ভাবে যে আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যেখানে বাস করছি, সেখানে পুরো জিহাদি গাই দিয়ে ভর্তি হয়ে গেছে। আপনি এখানে যে কোনো শিল্পীর আনুন, সে আপনার মেসিকে আনুন, সে লগ্ন আনুন, সমস্ত ক্ষেত্রেই আজকে তৃণমূলের বড় বড় নেতা মন্ত্রীরা সেখানে পৌঁছে যাবে এবং নিজেদের দাদাগিরি ফলাতে শুরু করে দেবে। এবং যার খেসারা মানুষ দেখছেন মেসিকে দেখতে গিয়ে কিরকম ভাবে প্রতারিত হয়েছে, এরকম লগ্নজিতা শো চলাকালীন সেখানকার যারা মানুষ, যারা লগ্নজিতাকে শুনতে এসেছিলেন, সে পুরোপুরি তার শো শেষ করতে পারলেন না, 7খানা গান গিয়ে তাকে নেমে যেতে হলো। এবং তারপর তিনি সেখান থেকে যখন থানাতে গেলেন, নিয়ারেস্ট ভগবানপুর থানাতে, তখন থানা তাকে প্রশ্ন করছে যে আপনি করবেন না। তো থানা কাউকে কি প্রশ্ন করে যে আপনি জিডি করবেন না এফআইআর করবেন? আপনার যদি কোনো সমস্যা হয়, আপনার সাথে যদি কিছু ঘটে থাকে, তার উপর বেসিস করে থানা একটা অ্যাকশন নেবে, সেটা জিডিও হতে পারে, এফআইআর। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে লগ্নজিতা চক্রবর্তীর উপরে ফিজিক্যালি অ্যাসল্ট করা। তো মানে কোনো মুভমেন্ট মডেস্টি যদি হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ইমিডিয়েটলি বিএনএস এর ধারা প্রয়োগ করে তাকে এফআইআর লঞ্চ করা উচিত ছিল এই যে ভগবানপুর পুলিশ স্টেশন। এবং সেখানকার একজন ওসি আছেন যার নাম হচ্ছে শাহজাহান হক। এবং শাহজাহান, সেই শাহজাহান তো আমরা নাম শুনেছি, শাহজাহান ছিলেন, হ্যাঁ, তিনি জিডিএনটি নিতে চাননি। এবং শাহজাহান হক সেই এবং তাকে ঘন্টার পর ঘন্টা রাত 3টে পর্যন্ত বসিয়ে রেখেছে লগ্নজিতাকে বোলপুর থানা।
মধ্যে, আমি যার এই ফলে উত্তরটা অবশ্যই লগ্নজিতা দেবব্রত থেকে নেবো, চক্রবর্তী তারপরে আমি প্রচন্ড সুস্মিতার পরিমাণে কাছে চলে যাব। এই উত্তরটা আমি নেবো। দেবব্রত, তো আপনি হাত তুলছিলেন। শাহজাহান হক একজন পুলিশ, তিনি কার্যত জিডি এন্ট্রি নিতে চাইছেন না। আমি বলছি প্রশাসনের কাছে দ্বারস্থ হবে সাধারণ মানুষ, এটাই তো স্বাভাবিক। জিডি এন্ট্রি নেবেন না? শুনুন, আমি অর্কবাবুর কথা শুনে মনে হলো আমরা মনে হয় সেই ডাক হরকরার যুগে বাস করছি। এখন আমাদের এই মেল টেল কিছু নেই, হোয়াটসঅ্যাপ কিছু নেই। এখন থানাগুলিতে অনেক পদ্ধতি রয়েছে, জিডিপিডি ইত্যাদি করার অনেক পদ্ধতি রয়েছে, সেগুলো উনি ব্যবহার করতে পারেন। আর লগ্ন যেটা দেখুন, নিশ্চয়ই কে শিক্ষিত মানুষ। কিভাবে জিডি এন্ট্রি করবে সেটা পরের বিষয় দেবব্রত দা। বল- আমার প্রশ্ন হচ্ছে, এবার বলি। জিডি এন্ট্রি করতে গিয়ে জিডি এন্ট্রি করতে না দেওয়ার বিষয়ে বলুন, কেন নেওয়া হবে না? না 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 না, এটুকু এগুলো একদম মিথ্যা অভিযোগ। আমি যেটা কোনটা বলছি মিথ্যে যে অভিযোগ? বারে বারে শাহজাহান হক জিডি এন্ট্রি নিতে শুনুন, চেয়েছিল? না 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 না, শুনুন, একটা পদবি দেখে তো এইগুলো আমরা ঠিকঠাক করি। দেখুন, বাংলাদেশের সাথে আমরা তো ডিফারেন্সটা করছি। দেখুন, ওখানে যারা বদনা চুরি করে আর আমাদের সল্টলেক স্টেডিয়ামে যারা ওই কার্পেট চুরি করে বাড়ি নিয়ে যায়, খুব একটা ফারাক কিন্তু নেই। আমরা ওদেরকে ওইভাবে গালাগাল দিতে পারি না, কারণ সেটাকে সমর্থন করি আমরা। আমরা গিয়ে গীতা পাঠের আসলে কে যদি প্যাটিস বিক্রি করে, সে গিয়ে বলে তুমি ভেজ খাবে না নন ভেজ খাবে, সে তো তার মুখে গিয়ে গুঁজে দেয়নি। সে প্যাটিস ওলা গিয়ে তো বলেনি যে তুমি প্যাটিসটা খেয়ে নাও, আমি তোমাকে নন ভেজ প্যাটিস খাওয়াবো। তার ব্যবসাটাকে তুমি ছুঁড়ে ফেলে দিলে। এদের কোন সংস্কৃতি আমরা পরিচয় দিচ্ছি? খুব সুন্দর আজকে অভিজিৎ বাবুর কালকে একটা চ্যানেলে আমি বক্তব্য শুনছিলাম। উনি বলছেন ঠিক কথা একদম। দেখুন, শিক্ষিত মানুষজন যদি না ওই অশিক্ষিতদের গাড্ডায় পড়ে যায় না, খুব সমস্যা হয়। একটা তুমি এই ন্যারেটিভ গুলো তোমরা তৈরি করছো, এই ন্যারেটিভ গুলো তৈরি করা যায় না। আমরা তো বাংলাদেশের ডিফারেন্স তৈরি করছি, আমরা বলছি না না ওরা খুব, আমরা হচ্ছে এলিট অর্ক শ্রেণীর, হাত ওরা তুলছেন। হচ্ছে ঠিকঠাক হয় না। না, বলছি আমরা খুব এলিট শ্রেণীর মানুষ, আমরা কি করি? আবারও দেখুন, আমরা কি ওখানে আবারও ভাঙচুর দেখুন করি? কিভাবে আমরা পয়েন্টটা সরে যাচ্ছে। বলতে দিন। আপনি সল্টলেক স্টেডিয়াম দিয়ে করেছিলেন, আপনাকে তো উত্তর দিতে হবে না, সল্টলেক স্টেডিয়ামে দিতে হবে। আমরা এলিট শ্রেণী, আমরা কি করি? ওরা অর্কবাবু বলতে বদনা চাইছেন চুরি করে। দেবব্রত দা, আপনি মূল প্রসঙ্গ থেকে সরে যাচ্ছেন। এলো। না না, এই তো মুশকিল না। ওরা বদনা চুরি করে, আমরা ফুলের টপ চুরি করি। ওরা গিয়ে অগ্নিসংযোগ করে, আমরা স্টেডিয়ামে অগ্নিসংযোগ করি। খুব একটা ফারাক নেই এখানে। আর নির্দিষ্ট যদি ধর্মীয় পরিচয় একটু যদি পাওয়া যায় না, তাহলে তো দুয়ে দুয়ে চার হয়ে গেল, ব্যাস হয়ে গেল। এইভাবেই দেখুন, ন্যারেটিভ যেটা তৈরি করা, ধর্মীয় ন্যারেটিভ, এই যে প্যাটিস বিক্রিরা যেটা বলছিল, একটা ধর্মস্থানে সে হয়তো গিয়ে একটা তার ব্যবসা করছিল, তার ধর্ম প্যাটিস বিক্রি করা, তার ধর্ম, সে তার ধর্মাচরণ করছিল। আরে সে আপনি গিয়ে কারো মুখে লগ্নজিতার বুঝে ব্যাপারে দেয়নি। বলুন না। উনি যখন খাবে, লগ্নজিতের ব্যাপারে তো বললাম, যেটা হচ্ছে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর আইনের ব্যবস্থা যদি বলেন, এনসিআরবি রিপোর্টে পশ্চিমবঙ্গের অবস্থা দেশের মধ্যে সর্বোত্তম, একে নতুন করে তো বলার কিছু নেই। এবার আর কি বলবেন? সারা দেশের মধ্যে আপনাদের 20টা রাজ্যে সরকার চলছে, সেগুলো একটু ঝেড়ে বুঝে দেখুন না কি কি চলছে। আজকেই তো বড় গুজরাটে একটা 6 বছরের বালিকাকে ফিজিক্যাল অ্যাসাল্ট হয়েছে, ওটা নিয়ে একটু বলুন না। ওই তো দেশের মধ্যে, দেশের বাইরে তো নয়। তাই ওইসব বলে অমনি লাভ অমনি নেই। অমনি অমনি আপনি ভারত ভ্রমণে বেরিয়ে গেলেন, কি মুশকিল? এই তো মুশকিল। হচ্ছে তাহলে বাংলা আমি নিয়ে যাওয়ার কথা, কি- শুনুন, আপনি এবার ভারত বলি- ভ্রমণ আচ্ছা, করছেন, আচ্ছা, আচ্ছা, গুজরাটে আচ্ছা, চলে আচ্ছা, গেলেন। হলো। আমি বলছি অঞ্জন, বাংলার অঞ্জন, প্রশ্ন, অঞ্জন। আপনি বলছেন গুজরাটের ঠিক উত্তর। বলেছো, এটা তুমি কি ঠিক করে বলেছো। সম্ভব? তুমি আমি তুমি দেখুন, অঞ্জন মনে করো। আজকে একটা বিষয় একেবারে স্পেসিফিক্যালি দর্শকদেরকে বুঝিয়ে দিতে চাইছি। মূল বিষয় বাংলাদেশের ইস্যু। ওপার বাংলায় যে ঘটনা ঘটছে তার একটু হলো আজ এই বাংলায় পড়ছে কেন? প্রশ্নটা ঠিক এই জায়গাতে। দেখুন, এখানে বিজেপি রাজনীতি করছে না তৃণমূল রাজনীতি করছে, একজন দায়িত্বশীল সংবাদ মাধ্যমের কর্মী হিসেবে সেটা দেখার দায় আমার নয়। আমার মূল বিষয় হচ্ছে একটি জায়গাতে, সাধারণ মানুষের ওপর যেন কোনো আঁচ না পড়ে। সাধারণ মানুষের উপর আজ কেন দেখো। পড়ছে? একজন শিল্পী, তিনি কি গান গাইবেন কি গান গাইবেন না তা ঠিক করে দেবেন তৃণমূল নেতা? ঠিক, শুধু শিল্পী কেন, আমি কি গান গাইবো? একজন সাধারণ মানুষ গণতান্ত্রিক দেশে সেটা কি ঠিক করে দেবে বিজেপি নেতারা? তার জন্য তোমাকে নোটিশ খেতে হবে? রবীন্দ্রনাথের গান কি বাংলাদেশি গান? সেম প্রশ্ন, বিজেপি তাই তো, নেতারা ঠিক সেটাই করে তো, দেবে? সেই উত্তরটা আমি তোমাকে বলতে চাইছি। আপনি বিজেপি ঠিক করে শুনুন দেবে? শুনুন শুনুন শুনুন, আপনার বিজেপি কখনো বলেনি যে আপনাকে কি গান গাইতে হবে কি করতে হবে, এটা কখনো বলেনি। এই আজকে দেখো, এখানে যে ঘটনা নোটিশটা কে দিল? ঘটেছে এখানে, আরে শুনুন 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 শুনুন, আপনি শুনুন একটু আমার কথা শুনুন ধৈর্য ধরে। এখানে যে ঘটনাটা ঘটেছে, মেহবুব এই মল্লিক বলে যে লোকটা, কে তিনি, কে তিনি, তার এত সাহস হলো যে জিহাদি, এখানে জিহাদি এখানে বলবে, সেটা কেন বলবে? সুস্মিতা দি কিছু আরে বলছেন, ম্যাডাম, আমি একটু সুস্মিতা চুপ দিকে করুন, একটু চুপ উত্তরটা করুন, নেব। আমাকে বলতে দিন। হ্যাঁ, আমি সবাইকে বলতে দেবো, এক এক করে। একটু সুস্মিতা দি আমাকে অনেকক্ষণ ধরে বলার বলতে দিন। সুযোগ পাচ্ছেন না। সুস্মিতা দি বলুন। সবচেয়ে বড় কথা হচ্ছে, আজকে যখন এই লগ্নজিতা চক্রবর্তী যে ঘটনাটা দেখাচ্ছিল টিভিতে, সেই সময়ই আমি টিভিটা খুলেছি। খুলে আমি যখন এই ঘটনাটা দেখছিলাম, আমার কাছে খুব অবাক লাগছিল যে আজকে আমাদের বাংলা কোন জায়গায় এসে দাঁড়ালো,
যে জায়গায় আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি বিজেপি তৈরি করেছে, আজকে বড় বড় কথা বলছে বিজেপির প্রতিনিধি এখানে বসে। আমি আশা করি আমি কারোর সময় ডিস্টার্ব করিনি, কেউ আমাকে ডিস্টার্ব করবে না। এবং আজকে যে পরিস্থিতি সৃষ্টি করেছে, আজকে বাংলাদেশের পরিস্থিতির সাথে আমাদের পরিস্থিতিকে কোনো না কোনো ভাবে মানে সমান্তরাল ভাবে রাখা যায়। এরা আভ্যন্তরীণ যে পরিস্থিতি ক্রিয়েট করেছে সেটা ভয়ঙ্কর পরিস্থিতি। বাংলাদেশ আমাদের ভারতবর্ষের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি সবে এখন মানে মানে একটু একটু করে মানে জন্ম নিচ্ছে, তার মানে আগ্নেয়গিরির লাভার উৎপত্তি একটু একটু করে জন্মগ্রহণ করছে। এবার বিষয়টা হচ্ছে, এতদিন আমরা দেখেছিলাম শিক্ষায় রাজনীতি ঢুকেছিল, কিন্তু সংস্কৃতিতে যেদিনকে আমাদের রাজনীতি ঢুকে গেল না, সেদিনকে বুঝতে হবে আমরা ভারতবাসী হিসাবে আমি মনে করি আমরা 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 ধিক্কার জানাই যে আজকে ভারতবর্ষের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। তার কারণ আজকে এমনিতেই পাকিস্তান ওপেন বলছে যে 1971-এর বদলা নিচ্ছি আমরা। আজকে মানে চীন এবং আমেরিকার হস্তক্ষেপের ফলে আজকে বাংলাদেশে যে উত্তাল পরিস্থিতি, যে মেনলি দুটো দলের লড়াই ছিল, বিএনপি আর হচ্ছে আওয়ামী লীগের, এই আওয়ামী লীগের আর বিএনপির লড়াই, বিএনপি হচ্ছে মৌলবাদী কট্টরপন্থী যারা, তারা এই বিএনপিটা করে। এবং আওয়ামী লীগ বরাবর ভারতবর্ষের সাথে মুজিবুর রহমানের সময় থেকে, ইন্দিরা গান্ধীর সাথে সেই সময় থেকে মানে সম্পর্ক ভালো রেখে এসছে। এবং আমরা জানি প্রত্যেকেই, আমি আজকে সেই টপিকে যাব না, আমি পরে আসছি সেই বিষয়টা হচ্ছে আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে বাংলাদেশ ভারতবর্ষের নামে আজকে ধ্বনি দিচ্ছে যে হায় হায় ভারত ভারত, হায় হায় ভারত, যখন সেই ধ্বনি দিচ্ছে, আজকে আমরা সেই জায়গার কথা চিন্তা না করে আজকে আমরা পররাষ্ট্র নীতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি এবং কূটনীতির বিষয়ে আলোচনা না করে আমরা আজকে আলোচনা করছি কোথায় লগ্নজিতা সরকারকে চক্রবর্তীকে হ্যারাস করা হলো বসে। অবশ্যই অন্যায় হয়েছে, লগ্নজিতা চক্রবর্তীর সাথে যেই জিনিসটা হয়েছে তার প্রতিও আমি তীব্র ধিক্কার জানাই। তার কারণ আজকে লগ্নজিতা চক্রবর্তী হে আল্লাহ গাইবে না আজকে সে জাগো মা গাইবে, তা কিন্তু নির্ভর করে সেই শিল্পীর পছন্দের গান অনুযায়ী। শিল্পী তার শৈল্পিক পরিচয় দেয় যে কোনো একটা অনুষ্ঠানে এসে, সেই জায়গায় কিন্তু কোনো রাজনীতি থাকে না, কোনো ধর্ম থাকে না। আমার খুব অবাক লাগলো, এবং অবাক লাগলো আরো ভেবে, যেই ব্যক্তিটি নাকি চোরাচালানে যুক্ত এবং যেই ব্যক্তিটি 5 বছর নাকি চীনে তিনি জেল খেটে এসছেন, সেই ব্যক্তিটি তৃণমূলের নেতা, আমার মানে মেহবুব মল্লিক, মল্লিক। যার নাম শোনা যাচ্ছে বারে বারে। আজকে সবচেয়ে বড় কথা হচ্ছে, কোন শিল্পী কি গান গাইবে? সে সনাতনী হিন্দু গান গাইবে, না সে ইসলামিক গান গাইবে, না সে খ্রিস্টানিটির উপরে গান গাইবে, না সে বুদ্ধিজমের উপরে গান গাইবে? দ্যাট ইজ টোটালি ইমেটেরিয়াল আমি মনে করি। তার কারণ হচ্ছে একটা শিল্পীর পরিচয় তার শৈল্পিক গুণে, তার পরিচয় ধর্ম রাজনীতি দিয়ে হতে পারে না। আর আজকে আমরা কি খাবো কি পরবো তা বিজেপি সরকার ঠিক করে দেবে? আজকে সারা ভারতবর্ষের এই পরিস্থিতির কারণ কি? কারণই হচ্ছে এই বিজেপি যে ধর্মের ভেদাভেদ এবং যে বিচ্ছিন্নতাবাদী যে তারা শুরু করেছে, যে উৎপন্ন করেছে ভারতবর্ষে এই পরিস্থিতি ছিল না। 1952-তে সেকুলারিজম যোগ হওয়ার পর, তার আগেও ভারতবর্ষ যখন দ্বিধা বিভক্ত হয়, এই বিজেপি বড় বড় কথা বলে। আমি বলার আগেই বলে দিচ্ছি, বলবে না হ্যাঁ 1972-তে। আজকে যখন বড় বড় কথা বলে, আমি আজকেই বলে দিচ্ছি, বলবে নাকি ভারতবর্ষ দুখণ্ডিত হয়েছে ধর্মের জন্য এবং আমার জাতীয় কংগ্রেসের জন্য। আমি একটু সেই বিজেপির বন্ধুদের মনে করিয়ে দিতে চাই, ভাই তোমরা যাকে আদর্শ মানো, সেই আদর্শ তোমাদের গোডসে, গান্ধীর হত্যাকারী। তোমরা একদিকে স্বচ্ছ ভারত অভিযানে গান্ধীর লোগো লাগাও, আর আজকে গান্ধীর নাম সরিয়ে মহাত্মা গান্ধী মনরেগাঁও প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম সরিয়ে তোমরা রামের নাম নিয়ে আসছো। তোমরা কোন জায়গায় ভারতবর্ষের পলিটিক্সটাকে নিয়ে যাচ্ছ?
ভারতবর্ষের মানুষের মনে কি বিষ বপন অর্কবাবু, করছে। হাত তুলছেন, আজকে বলুন। যে আজকে না 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 আমাকে একটু বলতে দিতে হবে। আমি বলার সুযোগ দিয়েছিলাম সুস্মিতা দি। একটু উত্তরটা নিতে হবে অর্কবাবু আজকে থেকে। হ্যাঁ, বাংলাদেশ পাকিস্তানে এই জিনিস হচ্ছে, তখন যদি এই যে আপনারা বলতে দেশকে বলেছিলাম বিভক্ত করে বলেছিলাম আমাকে বলতে দিলেন না, শুধুমাত্র আমাকে আপনার বলতে দিলেন না, তো এই জন্য না, আমি জানি তো। সুস্মিতা দিও উত্তর আপনার দিচ্ছেন। আপনার বলেছেন, হ্যাঁ, বলুন, আপনি বলুন, বলেছেন, বলুন। উত্তরটা শুনুন, সুস্মিতা দি বলুন। উত্তরটা শুনুন। অর্কবাবু এই আপনার প্রসঙ্গে উত্তর সময় দেবো আমি। সুস্মিতা দি বলুন। উত্তরটা আছে, উত্তরটা আছে, উত্তরটা আছে। সে সময় আজকে যেমন আপনারা জামাতে ইসলামের কথা বলেন, পাকিস্তানকে আপনারা বলবো যেমন সুস্মিতা দি জিহাদের এবং কথা অর্কবাবুকে বলেন, এক শ্রেণী রাখতে। বলুন। আমি জেহাদে এবং জেহাদির কথা বলেন, আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সেই সময় যখন ভারতবর্ষ স্বাধীন হয়, আপনাদের এই গোটসের মতো লোকেরা, জিন্নার মতো লোকেরা, এই যে যেই সমস্ত লোক ভারতবর্ষে সেই সময় ছিল, এবং আপনারা হচ্ছে বিশ্বাসঘাতকের দল, আপনারা বিশ্বাসঘাতকের দল, তাই জন্য আপনারা এত বড় কথা বলতে পারেন। তাই জন্য তো আপনারা বলেছিলেন ইয়ে স্বাধীনতা ঝুটা হ্যায়। আপনারা কত বছর ভারতবর্ষের স্বাধীনতার পতাকা তোলেননি, মনে আছে? মনে আছে ভাই? দর্শকদের সামনে বলতে পারবে? নরেন্দ্র মোদী সাহস করে বলতে পারবে ভারতবর্ষের মানুষের কাছে? এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেই কট্টর মৌলবাদীরা চেয়েছিল সে সময় ভারতবর্ষ দ্বিধা বিভক্ত হয়ে যাক ধর্মের ভিত্তিতে, এবং সে সময় যদি জওহরলাল নেহরু ভারতবর্ষের ধারণা করতেন, আপনি বলতে দেবেন আমাকে? আপনি বলতে দেবেন? আপনি বলতে দেবেন? আপনার যখন উত্তর দেওয়ার সময় আপনি উত্তর দেবেন, আপনার উত্তর দেওয়ার সময় আমি শুনবো ধৈর্য নিয়ে আপনার কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে সে সময় দ্বিধা বিভক্ত করা ছাড়া কোনো উপায় ছিল না ভারতবর্ষের কাছে, এবং ভারতবর্ষকে তার জন্য অনেক মূল্য চোকাতে হয়েছে। ভারতবর্ষকে অনেক মূল্য চোকাতে হয়েছে। পাকিস্তান স্বাধীন হয়ে গিয়ে পাকিস্তানের থেকে আফগানিস্তান আলাদা হয়ে যায়, পাকিস্তানের থেকে পূর্ব পাকিস্তান বাংলাদেশ যে যার যার জন্ম হলো সে আলাদা হয়ে যায়। পাকিস্তানের সাথে মানে পাকিস্তানের চিন্তা ভাবনা, যে চিন্তাধারার উপরে তারা ভিত্তি করে চলে, যেই আদর্শ এবং নীতি নিয়ে তারা চলে, সেই কট্টর মৌলবাদীদের সাথে কারোর পক্ষে থাকা সম্ভব না। যেই মুসলিমরা ভারতবর্ষকে বলেছিল না আমরা এক এবং অভিন্নতে বিশ্বাস করি, তারা কিন্তু থেকে গেছিল, তারা কিন্তু ভারতবর্ষে থেকে গেছিল, এবং তাদেরকে নিয়েই আমরা সেকুলারিজমের কথা বলেছি। তাই জন্যই সেদিনকে কথা উঠেছিল সংবিধানে ইউনিটি ইন ডাইভার্সিটির কথা। আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বিশ্বাস করি। আজকে এই লগ্নজিতা চক্রবর্তীর এই যে যদি এই ঘটনা ঘটে থাকে, তার জন্য দায়ী আপনারা, বিজেপির বন্ধুদের আমি বলছি চিৎকার করে, আপনারা দায়ী। আপনারা এই পরিস্থিতি তৈরি করেছেন সারা ভারতবর্ষের বুকে। আপনারা এই রাম নাম করে আর জয় শ্রীরাম করে জয় শ্রীরামকে আপনারা রাজনীতির ময়দানে নামিয়ে দিলেন। বেশ সুস্মিতা, আজকে আপনারা রাজনীতি করছেন জয় শ্রীরাম। তার আগে আমাকে জয়দেব বাবুর কাছেও যেতে হবে। আমি এই উত্তরটা অর্কবাবু থেকে নেব, তার আগে একটু জয়দেব বাবুর কাছে যাব। জয়দেব বাবু, আজ দুটো বিষয় অত্যন্ত প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে। এক, বাংলাদেশে কার্যত দীপু দাসের মতো একজন সনাতনী হিন্দুকে যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সেটাকে কি আপনারা কেউ সমর্থন করতে পারেন? আমার মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের যে ছবি, সে ছবির ছোট্ট একটি ঝলক হয়তো লগ্নজিতা চক্রবর্তীর অন্তত এই জাগোমা গান প্রসঙ্গে উঠে এসছে। কেন বলছি জানেন? তার কারণ আজ জাগোমা প্রসঙ্গে জাগোমা গান গাইলে পরে সেকুলারিজমের গানের কথা বলা হয়। সেকুলারিজমের গানের সংজ্ঞাটা ঠিক কি? কে কোন গান গাইবে সে গান ঠিক করে দিচ্ছে তৃণমূল নেতা। আমি বলছি বিজেপি কি খাবে কি না খাবে তাদের স্টেটে যেমন ঠিক করে দিচ্ছে, তৃণমূল তো এ রাজ্যের ক্ষেত্রে এটা ঠিক করে দিচ্ছে শিল্পীদের যে কে কি গান গাইবে, কোন সিনেমা রিলিজ করবে, কোন সিনেমা রিলিজ করবে না। এই অরাজকতার শেষ কোথায় জয়দেব বাবু? প্রথমে বলি, আপনি একটু আগেই আপনার প্যানেলিস্টকে বললেন ভারত ভ্রমণে কেন বেরিয়ে যাচ্ছেন। আমি আপনাকে সবিনয় জানাচ্ছি, আপনি হঠাৎ করে ভারত ছেড়ে বিদেশের মাটিতে কেন বেরিয়ে পড়ছেন? তার কারণ আজকে টপিকটাই বাংলাদেশেরও ছিল, তাই। হ্যাঁ, প্যালেস্টাইনও ছিল, কিন্তু সেই সময় কিন্তু এইভাবে রেড়ে করে ওঠেনি মিডিয়া। যখন প্যালেস্টাইনে গাজার ওপরে ইহুদিদের এবং ইসরায়েল একের পর এক বোমাবর্ষণ করেছিল এবং নিরীহ শিশু কন্যা থেকে মহিলাদের নৃশংসভাবে হত্যা করেছিল, তখন কিন্তু এইভাবে রেড়ে করে ওঠেনি মিডিয়া। এবং তখন কিন্তু একবারের জন্য প্যালেস্তাইনের জন্য এই মরা কান্নাটা কাঁদেনি, বা গাজার সেই নিরীহ মানুষগুলোকে মারার জন্য ইহুদি বা ইসরায়েলের ওপর কিন্তু এইভাবে খড়গহস্ত হয়নি মিডিয়া।
কিন্তু আজকে যেহেতু বাংলাদেশের সঙ্গে হিন্দু নিপীড়নকে জড়িয়ে পশ্চিমবঙ্গের হিন্দু ভোট ব্যাংককে কনসলিডেট করা যাবে 2026-এর ভোটের নিরিখে, সেই জন্য আপনি কিন্তু বিদেশ ভ্রমণেও বেরিয়ে গেছেন। বিকজ অফ দিস ইজ দ্য ন্যারেটিভ অ্যান্ড দ্য প্রোপাগান্ডা হ্যাজ অলরেডি বিন প্রডিউসড বাই দ্য অল ন্যাশনাল মিডিয়া হাউসেস। তারা চাইছে যে যেভাবেই হোক বাংলাদেশ হিন্দু এবং পশ্চিমবঙ্গের হিন্দু ভোট ব্যাংকে গুলিয়ে দিতে। প্রথম কথা বলি, বাংলাদেশ একটি সোভেরিয়ান কান্ট্রি, সে কান্ট্রিতে হিন্দু মুসলিমের থেকে পরিচয় হচ্ছে তারা বাংলাদেশি। বাংলাদেশির মধ্যে তাদের কনফ্লিক্ট, দে উইল ডিল উইথ দ্যাট। কিন্তু ভারতবর্ষের ন্যারেটিভে যেটা আপনি লগ্নজিতার ক্ষেত্রে বলছেন, লগ্নজিতার ক্ষেত্রে যে মানুষটির সামনে, নামের সামনে তৃণমূল নেতা জড়িয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে বলতে হয় আজকে পশ্চিমবঙ্গে 90% মানুষ বাইরে তৃণমূল সেজেই থাকে। সবাই বলে আমি ফেসবুকে অভিষেক ব্যানার্জির ফলোয়ার, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি গুণগ্রাহী, বা আমি তার ডাইরেক্ট বেনিফিট পাই, বেনিফিশিয়ারি, লাভার্থী। তো সেই জায়গা থেকে যে কোনো মানুষের নামের সামনে তৃণমূল বসিয়ে দিয়ে এখন যেটা সেট করতে চাইছেন, যেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা ন্যারেটিভ বা তাদের এটা আইডিওলজি যে লগ্নজিতাকে জাগমা গাইতে দাও না, লগ্নজিতাকে ধর্মনিরপেক্ষ গান গাইতে দাও, যেন মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে। বা তৃণমূলের একটা পুরো রেজিমেন্টের যে টিম, সেই কোর কমিটি বলে দিয়েছিল মেহবুব মল্লিককে যে তুমি এই প্রোপাগান্ডাটা লগ্নজিতাকে বাধা দাও জাগমা গাইতে। তার মানে কি আপনারা বিশ্বাস করেন, এক সেকেন্ড জ্যোতিবাবু, তার মানে আপনারা এটা বলতে চাইছেন যে মেহবুব মল্লিকের মতো মানুষ তারা শুধুমাত্র ব্যক্তি স্বার্থে কিংবা ব্যক্তিগত মতামত সেখানে ব্যাখ্যা করেছেন, কিছুক্ষণের জন্য মেনে নিচ্ছি, তাহলে বিজেপির ক্ষেত্রে, কংগ্রেসের ক্ষেত্রে, সিপিআইএম এর ক্ষেত্রে যখন কোনো নেতা বা নেত্রী বা কোনো সমর্থক কোনো বক্তব্য রাখেন, তখন কেন বলা হয় যে কংগ্রেস বা সিপিআইএম বা বিজেপির দোষ? তখন কেন বলা হয় না যেটা শুধুমাত্র ব্যক্তিদের সমস্যা বা ওই ব্যক্তি এই কাজটি করেছেন? তখন তো বলা হয় না। তাহলে তৃণমূলের ক্ষেত্রে সেম প্রশ্ন করলে পরে তৃণমূল নেতাদের দিকে আসবে না কেন? তৃণমূল হাই বা হেভি ওয়েট নেতাদের দিকে সেই প্রশ্ন আসবে না কেন? এই মেহবুব মল্লিকের পরিচয় আপনি জানেন? মেহবুব মল্লিকের পরিচয়, তাকে হঠাৎ নেতা সাজিয়ে দিলেন। আমি তো আপনাকে বলছি যে একটা যে কোনো মানুষ দুটো ফেসবুকে অভিষেক ব্যানার্জির ছবি পোস্ট করলেও সে এখন তৃণমূলের নেতা হয়ে যায় আপনাদের কাছে। অর্থাৎ তৃণমূল নেতা বানিয়ে দিতে পারলেই তাকে আপনাদের সুবিধে হবে প্রোপাগান্ডাটাকে ভালো করে আমাদের সুবিধে। কারণ হ্যাঁ, কারণ মেহবুব মল্লিক, আমি এখানে বিজেপির হয়ে দাবিদারি করতে বসিনি, আমি জার্নালিস্ট। না, তাহলে মেহবুব মল্লিককে তৃণমূল নেতা বলার আগে আপনার ভেরিফাই করা উচিত। কি আশ্চর্য, মেহবুব মল্লিক তৃণমূল নেতা নয় বলছেন তো? না, একদম নয়, মেহবুব মল্লিক তৃণমূল নেতা নয়। দেবব্রত দা, মেহবুব মল্লিক তৃণমূল নেতা নয়, তাহলে কেন এতক্ষণ ধরে আপনি এত সাফাই দিলেন? এক সেকেন্ড, আমি দেবব্রত বাবুকে বলবো, দেবব্রত বাবু, মেহবুব মল্লিক তৃণমূল নেতা নয়, সমর্থন করেন? এবার বলি ওই যার নাম বলছেন উনি যে স্কুলটা ছিল সাউথ পয়েন্ট নার্সকি স্কুল, তিনজন মালিকের একজন হচ্ছে মেহবুব মল্লিক। শুনে রাখুন। না, আমাকে শুধু একটা উত্তর দিন, মেহবুব মল্লিক তৃণমূল নেতা হ্যাঁ কি না? সেটা আমি কি করে বলবো? একটা পোস্ট, ছবি পোস্ট করে সে কি নেতা হয়ে যায়? কোনো পদাধিকারী সে? অসাধারণ। না, কি করে একজন তৃণমূল নেতা কি নেতা নয় সেটা নিয়ে এত কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে, তাহলে আমরা রিপোর্ট পাচ্ছি সেটাও ভুল। আপনি এখন স্টুডিও থেকে একটা ঢিল নিয়ে যার মাথায় ফেলবেন সেই তৃণমূল। আপনি স্টুডিও থেকে আমি সেই তৃণমূল। অর্কবাবু, মেহবুবকে আপনারা তৃণমূল নেতা বানালেন কি করে? কোন এভিডেন্সের ভিত্তিতে? দলের থেকে তাকে আমাদের যিনি রাজনৈতিক বিশেষজ্ঞ আছে, তিনি তৃণমূল হয়তো খুব কাছের মানুষ, ওই জন্য বুঝতে পারছেন না যে একজন নেতা বা সেখানকার যে বড় পশ্চিমবঙ্গে যেখানকার ভালো হতে হবে যে তার সাহস হয় না, তার সাহস হয় না যে স্টেজে উঠে স্বনামধন্য প্লেব্যাক সিঙ্গারের একমাত্র নেতা মন্ত্রী বা কোনো বড় হতে হলে তাহলে তার সম্পর্ক। আর সাউথ পয়েন্টের নাম ইউজ করে একটা আরেকটা স্কুল তৈরি করেছে, টোটাল করা। কেন তাদের নাম ইউজ করে 2 নম্বরে স্কুল তৈরি হবে? আজকে বুঝতে হবে
যে আমাদের শোনা যাচ্ছে। মুখোপাধ্যায় আমি এবং বলছি হচ্ছে ওদিকে নরেন্দ্র দামোদর দাস পশ্চিমবঙ্গ মোদী, এবং নরেন্দ্র হচ্ছে দামোদর দাস বাংলাদেশ মোদী কি স্টেপ সবচেয়ে নিয়েছে? হচ্ছে রাজ্য, নরেন্দ্র এখানে দামোদর কিছু দাস ঘটনা মোদী ঘটলে কি তার স্টেপ আওয়াজ এখানে এসে নিয়েছে? পড়বে এবং সেখান থেকে সব এখানে এসে আজকে জিহাদি কার্যকলাপ এখানে করছে, যার ফলে আজকে এই ঘটনা পশ্চিমবঙ্গের একজন সিঙ্গারকে ফেস করতে যে হিন্দু ঘটনা আজকে হৃদয় বাংলাদেশে সম্রাট হচ্ছে, এটা নরেন্দ্র ওখানকার দামোদর দাস হিন্দুকে মোদী কি মারা স্টেপ হচ্ছে, নিয়েছে? তাকে জ্বালি দেওয়া হচ্ছে, নরেন্দ্র সে ঘটনা আজকে দামোদর হচ্ছে। দাস মোদী বাংলাদেশকে শায়েস্তা করার জন্য এই কি স্টেপ রাজনৈতিক নিয়েছে? নেতারা ভেবে নরেন্দ্র দামোদর দাস মোদী বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ নিয়ে একটা শব্দ খরচা করেনি পশ্চিমবঙ্গের মাটিতে এসে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞ নিয়ে গায়েবপুরে অডিও বার্তায় একটা শব্দ খরচা করেনি। আজ পর্যন্ত বাংলাদেশে হিন্দু নিধনযজ্ঞে তার বিরুদ্ধে প্রতিবাদ করে নরেন্দ্র দামোদর দাস মোদী একটা বাইট দেয়নি। আজকে আপনারা মিডিয়াতে চেলা চামুন্ডা বেচ্চা চামচা তারা হই হই করছে, কিন্তু নরেন্দ্র দামোদর দাস মোদী বেশ বেশ আমি 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 দুজনকে আমার জন্য রিকোয়েস্ট করছি। আমি ঠিক এই জায়গায় সরাসরি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি, তিনি কি বক্তব্য রেখেছেন আর ঠিক লগ্নজিতা চক্রবর্তীকে নিয়ে, সেটা আপনাদের সামনে রাখছি, তারপর আবারও বিস্তারিত আলোচনা হবে। শুনুন। অপমান সহ্য করবে আমার জানা নাই, যেখানটায় একটা মহিলা শিল্পী তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন, গান টান করছেন, আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি, শিল্পীর প্রতি, তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে, আর যদি বলেন আমি সমর্থন করি না, নিন্দা করি, সেটাও আপনি স্পষ্ট করে বলুন। বাংলার মানুষ আপনার কাছে জবাব চাই। এটা যেমন খুব সত্যি যে বিজেপি বা বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটিও বক্তব্য এখনো পর্যন্ত ব্যবহার করেননি বাংলাদেশের হিন্দু নিধনের ক্ষেত্রে। একই রকম ভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লগ্নজিতা চক্রবর্তীকে নিয়ে যেভাবে এক প্রকার তাকে জাগোমা গান গাইতে দেওয়া হলো না, একজন শিল্পীকে এটা বুঝিয়ে দেওয়া হলো কোনটা সেকুলারিজম আর কোনটা সেকুলারিজম নয়, সেক্ষেত্রে কোনো রকম কোনো স্টেটমেন্ট এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন না। আমি ঠিক এই জায়গায় অবশ্যই আসবো, সুস্মিতা দি আপনার কাছেই আসবো, কিন্তু তার আগে একটু দেবব্রত দার কাছেও যাবো। দেবব্রত দা বলুন। দেখো, জাগোমা গাইতে দেওয়াটা যখন অপরাধ যদি হয়, তাহলে আমার সোনার বাংলা গাইতে দেওয়াটাও অপরাধ। আমার মনে হয় মাননীয় অজিত চৌধুরী সেটা ওই আসামের একজন কংগ্রেস নেতা, হ্যাঁ না দেওয়া, মাননীয় অজিত চৌধুরী, বলছি তো মাননীয় অজিত চৌধুরী ওই আসামের কোনো এক কংগ্রেস নেতা মনে হয়, হ্যাঁ সেটা উনি না না জোট ফোট কিছু না। দেখুন পশ্চিমবঙ্গে যখন 29 ভোট হবে, তো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একমাত্র লড়াই করছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস। শুনুন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কে লড়াই করছে সেটা আগে দেখতে হবে। এখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সারা ভারতের মধ্যে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছে, তাই জোট ফোট বলে এসব বলে লাভ নেই। এখন যারা ওই শূন্যর কাছাকাছি পৌঁছে গেছে, এখন কিছুক্ষণ আগে যেটা আপনি ধরিয়ে দেওয়ার চেষ্টা করলেন, সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোন স্টেটে আছেন? আছেন? শুনুন, সংখ্যা তো শেষ কথা বলে। সর্বভারতীয় প্রেক্ষাপটে আপনারা আছেন, বিরোধী দলের চক্রান্তে আপনারা পেয়েছেন, বিরোধী দলের পশ্চিমবঙ্গে কি কংগ্রেসও আছে? পশ্চিমবঙ্গে কি কংগ্রেসও আছে? তাও তো ফটর ফটর করে সন্ধ্যেবেলায়। জয়দেব ঘরাই চ্যালেঞ্জ করে বলছি, 48 বাংলায় 48 বছর ধরে 48 বছর ভারতের 12 টাকায় দিয়েছো, ভারতের 12 টাকায় দিয়েছো, ভারতের 12 টাকায় মাস্তানি করছেন। এই মাস্তানির জন্যই আপনারা শুনলেন, এই মাস্তানির জন্যই আপনারা শুনলেন। আপনি মাস্তানি করছেন, আপনি আজকে কংগ্রেসের কি অকাত আছে? কি অকাত আছে বাংলায়? বাংলায় কংগ্রেস বিট জিরো, তার কারণ তাহলে এত ফটফট কেন করছে? আমি বিশ্বাস করি এই জয়দেব ঘরাই ইন্ডিয়া জোট এখনো রয়েছে,
একেবারেই কোনোভাবে ব্রেক করেনি। তাই জন্য আমি বলছি, আমি খুব আনন্দের সহকারে বলছিলাম যে ইন্ডিয়া জোট রয়েছে। সুস্মিতা দি প্লিজ প্লিজ, আমি জয়দেব বাবুকেও রিকোয়েস্ট করবো প্লিজ, বিলো দ্য বেল্ট অ্যাটাক নয়, এক এক করে। আপনাদের বলার সময় এলে বলতে একটু আমায় বলতে দিন। দেবব্রতকে প্রশ্ন করেছিলাম, আপনারা নিজেরা ইনভলভ হয়ে যাচ্ছেন, অনলাইনে রয়েছেন, প্লিজ কোঅপারেট করুন। আরে জয়দেব বাবু প্লিজ, আমি আপনাকে বলার সুযোগ আপনাদের সময় বলবেন। আমি দেবব্রতদাকে বলার সুযোগ দিয়েছিলাম। দেবব্রতদা বলুন। শুনুন, এই জয়দেব গড়াই প্রত্যেকটা চ্যানেলে এই জাতীয় জাতীয় মানে জাতীয় পর্যায়ে মানে যেভাবে আজকে আমাদের দলকে হেনস্থা করে, এবং জয়দেব গড়াইকে আমি আজকে চ্যালেঞ্জ করলাম এখানে বসে, তৃণমূল দলকে সমর্থন করে তো আমি আবারও বলছি, আপনারা প্রত্যেকে আমার অনারেবল গেস্ট, আমার উপর ভরসা রাখুন, আমি এখানে বসে রয়েছি, আমার উপর ভরসা রাখুন সুস্মিতা দি। আমি আবারও বলছি, আমার কাছে আপনারা চারজনই অত্যন্ত অনারেবল গেস্ট, আমার সম্মানের, আমার কাছে প্লিজ কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, তাতে আমাকে অসম্মান করা হচ্ছে প্লিজ। আমি চারজনকে যেটা বলি, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, আমি সবার কাছে শুনুন, আপনি যে বারে বারে বলছেন না এটা জাতীয় কংগ্রেস না সুস্মিতা দি, এটা জাতীয় কংগ্রেস না, এটা হচ্ছে ইন্দিরা কংগ্রেস, কংগ্রেস আই, যেটা 1981 সালে রেজিস্ট্রেশন হয়েছিল। 1981 সালে রেজিস্ট্রেশন হয়েছিল, এটা ইন্দিরা কংগ্রেস। খুব সত্যি কথা আরে সোনার ধৈর্য রাখুন। তখন জাতীয় কংগ্রেসের নির্বাচনী সিম্বল ছিল গাই বাছুর। তারপর যখন ইন্দিরা কংগ্রেস হলো, পুরো কংগ্রেসটাকে ইন্দিরা কংগ্রেস গিলে নিল, ঠিক আছে? তখন সিম্বলটা চেঞ্জ হয়ে 1982 সালে রেজিস্ট্রেশন হলো। 1982 আর 1984 বিজেপি, খুব একটা ডিফারেন্স নেই, বুঝলেন? বারে বারে যে আপনারা জাতীয় কংগ্রেস করে, আদৌ এটা জাতীয় কংগ্রেস নয়, এটা হচ্ছে ইন্দিরা কংগ্রেস। আর পশ্চিমবঙ্গের কথায় যদি আসি, পশ্চিমবঙ্গে মোটামুটি ওই মাননীয় আমাদের কি বলে প্রণববাবু বলেছিলেন, ওই যে ধুতি পাঞ্জাবি ছাড়া কিছু নেই। এখন সত্যি তো ধুতি পাঞ্জাবি ছাড়া পশ্চিমবঙ্গে কংগ্রেসটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা তো মানুষ বারে বারে প্রমাণ দিয়েছে। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করেছিলেন, তার খেসারত তো আপনাকে প্রতিটা নিয়ত দিতে হচ্ছে। কারণ লড়াই যদি বলেন, এই মুহূর্তে আমাদের সঙ্গে সুস্মিতা দি প্যানেল ডিসকাশন থেকে বেরিয়ে গিয়েছেন। আমি আবারও বলছি, না দেবব্রত দা প্লিজ, আমি অলওয়েজ চেষ্টা করি আমার প্যানেল ডিসকাশনে, এতদিন ধরে আপনারা আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, আমার কাছে প্রত্যেকে সম্মানের। আমি সেই জন্যই বলছি, কেউ কাউকে বিরোধ বেল্ট অ্যাটাক করবে না, যার জন্য তার কোনোভাবে নিজেকে ছোট মনে হয় না। না প্লিজ, আমি যদি জাতীয় কংগ্রেসের সাথে ইন্দিরা কংগ্রেসের পার্থক্য বোঝাই কিছু বেল্ট অ্যাটাক করেনি, উনি বরং বিলো দ্য বেল্ট অ্যাটাক করছিলেন। আমি সবাইকে বলছি, কংগ্রেসের নেত্রীকে আমরা যুক্তি দিয়ে আলোচনা করছিলাম, উনি আমার পার্সোনাল নাম নিয়ে আমাকে মেলাইন করেছে, তবু আমি হাসি হেসেছি। সুস্মিতা দিও যদি বিলো দ্য বেল্ট অ্যাটাক করে থাকে, সেটার জন্য আমি সুস্মিতা দিকে কেউ করেনি, আমরা সবাই বিশ্বাস করি। আপনারা যারা প্যানেল ডিসকাশনে এসেছেন, অঞ্জনের উপর আপনাদের ভরসা রয়েছে। আমি সেই জন্যই বলছিলাম, বিলো দ্য বেল্ট কেউ অ্যাটাক নয়, এবং তার সঙ্গে প্রত্যেকে সম্মান করুন। ব্যক্তিগত আক্রমণ নয়, রাজনৈতিক আক্রমণ করলে তো ছেড়ে দেওয়া যায় না। আমরা প্যানেল ডিসকাশনে ফিরবো। আমি সুস্মিতাদির সঙ্গে কানেক্ট করার চেষ্টা করছি আবারও। দেবব্রতদা বলুন। শুনুন, এটা যেটা বারে বারে যেটা বলছিলেন না, কেন ভারত ভ্রমণে যাচ্ছেন, দেখুন অঞ্জন, বিজেপি তো পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসেনি, আদৌ কোনোদিন আসবে বলে আমার মনে হয় না, কিন্তু তারা তো পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে চায়। তুমি অঞ্জন মনে করো কোনো একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির আবেদন করেছো, তুমি সেই কোম্পানিতে কোনোদিন চাকরি করোনি, তোমাকেও তো এবার দেখতে হবে অন্যান্য জায়গায় তুমি কি কাজকর্ম করেছো, তোমার সিভিটা কি আছে, লিঙ্কডইনে তোমার প্রোফাইলটা কি আছে, একটু খোঁজ খবর নিতে হবে তো। তেমনি বিজেপি যদি খোঁজ খবর সারা ভারত জুড়ে বলো, একটু খোঁজ খবর যদি নাও, তাহলে তো দেখতে পাবে তারা সেই 2014 সালে যে জুমলাটা শুরু করেছিল, জুমলা কি সেই নোট মানে কালো ধানের জুমলা, একটু বিরত করছি এই মুহূর্তে। আমাদের সঙ্গে আবারও সুস্মিতা দি চলে আসছে। সুস্মিতা দি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের রিকোয়েস্ট রাখার জন্য। প্লিজ না দেবব্রত দা, আমি একটু সুস্মিতা দিকে বলার সুযোগ দিতেই হবে আমাকে। সুস্মিতা দি আপনি বলুন। নিশ্চয়ই। আচ্ছা বলুন সুস্মিতা দি, বলুন। সুস্মিতা দি বলুন। কোনো কারণ, হ্যাঁ বলুন সুস্মিতা দি, আপনি বলুন, আপনি যা বলতে চাইছিলেন বলুন। সুস্মিতা দি বলুন। আমি আবারও সবাইকে রিকোয়েস্ট করবো সুস্মিতা দিকে বলার সুযোগ দিয়ে, আনইন্টারাপ্টেড সেশন দেওয়া হচ্ছে সুস্মিতা দিকে, বলুন। বিষয়টা হচ্ছে, দেখুন আমি যেটা জয়দেব বাবুকে বলতে চাইছিলাম, জয়দেব বাবুর সাথে আমার অনেক চ্যানেলে অনেক ঝগড়া হয়েছে। জয়দেব বাবুকে না, আমি বলছি, আমি ব্যক্তিগত তো না, সবটাই রাজনৈতিক পরিসরে, আমি এখানে ব্যক্তিগত জায়গায় আনছি না।
হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটাই অবজেকশন, উনি তৃণমূল নিয়ে বসুক না, উনি তৃণমূলের লোক ইয়েটা নিয়ে বসুক নিচে, যে তৃণমূল সমর্থক তিনি নিজে মানে এরকম না রেখে যে রাজনৈতিক বিশ্লেষক, তিনি তৃণমূল সমর্থক। এবার আমি বলি, আমি আশা কেউ ডিস্টার্ব করবে না, কারণ আমি কারোর বলার সময়, জয়দেব বাবু প্লিজ। কারণ দেবুদার সাথে আমার একটা অন্যরকম, তাও আমাকে বলছেন না জয়দেব বাবু, আমি 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 বলছি তো, আমাকে ব্যক্তিগত মেলাইন আক্রমণ করছে রীতিমতো, আমাকে তৃণমূল করে ট্যাগ করে। ওকে 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 আমরা ডিসকাশন, আমি আবারও বলছি, থ্যাংক ইউ সুস্মিতা জি, সুস্মিতা দি, আমি বলছি থ্যাংক ইউ সুস্মিতা জি, প্লিজ হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। সুস্মিতা দি বলুন। আপনাকেও সেম টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে আজকে সবচেয়ে বড় কথা যে দেবুদার সাথে আমার সম্পর্কটা একটু অন্যরকম, আমরা দীর্ঘদিন একসাথে প্যানেল করি, তা সেই হিসাবে আমি দেবুদা একটা ভুল বলছিল তাই জন্য মাঝখানে বলেছি, মানে আমি সেটাও বলতাম না। এইবার বিষয়টা হচ্ছে, দেখুন, আমরা একটা জিনিসে তো বিশ্বাস করি যে আজকে যেই আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনাগুলো লাস্ট যেখানে আমরা শেষ করে আমরা যেখান থেকে বেরিয়েছিলাম, আমি আঙ্গুলটা তুলেছিলাম, সব কথার মাঝখানে দেবুদা একটা কথা বলেছে, এটা যেমন সত্য, মানে ধ্রুব সত্য, যে এখানের বিজেপিরা যতই যাই বলুক, দিল্লির বিজেপিরা কিন্তু কিচ্ছু বলবে না। এইটা এক নম্বর। আর যেই প্রশ্নটা জয়দেব বাবু করেছিলেন, যে সেই প্রশ্নটার সাথে আমি একদম সহমত। আমি বিজেপির বন্ধুকে সেই প্রশ্নটা করতে চাই যে আপনারা আগে বলুন তো, আপনার প্রধানমন্ত্রী কেন হঠাৎ করে সিন্দুর অপারেশন উইথড্র করলো? আপনার প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে আজকে ভারতবর্ষের মানুষের কাছে। আজকে ভারতবর্ষের মানুষের কাছে প্রধানমন্ত্রীকে উত্তর দিতে হবে যে আজকে কেন ট্রাম্প আঙ্গুল তুলে বলতে পারলো যে আমি মধ্যস্থতা করেছি? আজকে কেন বলতে পারলো ট্রাম্প সেই দুঃসাহসের কথা, যে সেই দিনে দাঁড়িয়ে ইন্দিরা গান্ধীর মুখের উপরে তো নিক্সন একটা কথা বলতে পারেনি, বলেছিল আমাদের বিষয় আমরা বুঝে নেব। তাকে আঙ্গুল দেখিয়ে বলে এসেছিল আমরা ভারতবর্ষ যথেষ্ট স্বাবলম্বী, আমাদের কারো সাহায্যের প্রয়োজন হয় না। তাহলে সেই গার্ডসটা কেন নরেন্দ্র মোদী রাখতে পারলেন না? দেখুন, আন্তর্জাতিক স্তরে কোনো সমস্যা আসলে প্রধানমন্ত্রী এবং মানে আমাদের বিরোধী হতে পারে বিজেপি দল, যা ডিসিশন নেবে আমরা তাদের সাথেই থাকবো, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে যাব না। তার কারণ সেটা জাতি রক্ষার বিষয়, আমার দেশ রক্ষার বিষয়। সেই দেশ রক্ষার ক্ষেত্রে আমরা কারোর সাথে সমঝোতা করতে রাজি নই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রধানমন্ত্রী কি ভূমিকা পালন করছে? আজকে যেখানে দিনের পর দিন নারা লাগিয়ে যাচ্ছে ভারতবর্ষের এগেনস্টে বাংলাদেশ, সেখানে কোনো পদক্ষেপ নেই। আর এখানে কতগুলো ওই চুংচাং ফুংফাং এরা শুধু আওয়াজ দিয়ে যাচ্ছে যে এরিয়া করেঙ্গে তেয়া করেঙ্গে, মানে এরকম একটা ব্যাপার। তা সুতরাং আমাদের এটাই একটা বক্তব্য যে আপনারা একটু কনস্ট্রাকটিভ চিন্তা ভাবনা করুন। সারাদিন রাম নাম জপ না করে, রাম যেভাবে রাজ্য চালিয়েছিল, রাম যেভাবে রাজত্ব করেছিল, সেই রামের রাজ্যের কথা চিন্তা করুন। আর আপনারা জানেন আজকে সারা বাংলাদেশে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কেন? তার কারণ হচ্ছে চীন এবং আমেরিকার যে হস্তক্ষেপ, সেই হস্তক্ষেপের মাধ্যমে এই যে যিনি আজকে মানে প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন, মানে টার্মিনাল বলা যায়, তিনি আজকে নিজেকে আজকে ওখানকার প্রধানমন্ত্রী বলছেন, আজকে সেই ব্যক্তিটি ইউনুস কিন্তু আমেরিকার সবচেয়ে বড় একজন দালাল। এবং আজকে বলতে আমার দ্বিধা নেই, বাংলাদেশের এই মুক্তিযোদ্ধার সম্পর্ক থেকে, মুক্তিযোদ্ধা যাই 7 জন মেন মুক্তিযোদ্ধা ছিল, তার মধ্যে আমার মামা একজন ছিলেন, আমার নিজের ছোট মামা। তারা কি করে গেছে দেশের জন্য সে আমরা জানি। তা সুতরাং আজকে সেই মুজিবুর রহমানের মূর্তি ধ্বংস হচ্ছে, সেই শেখ হাসিনাকে আজকে ভারতবর্ষে সে আশ্রয় নিতে হলো। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের ডিক্টেটরশিপ চলবে এরপরে, তার জন্য আজকে এই অস্থিরতা সৃষ্টি করেছে যাতে ফেব্রুয়ারি মাসে ভোটটা না হয়। এটাই তো যাতে কোন রকম ভাবে যাতে আবার যাতে আওয়ামী লীগ না চলে আসতে পারে ক্ষমতায়। আওয়ামী লীগ আসলেই দেশের অবস্থা। আমি সমস্ত উত্তরগুলো দেবো, একটু ধৈর্য ধরে শুনবেন।
বলুন। আজকে আপনার প্রথম উত্তরটা দিয়ে দিই, যে আপনি যে বলছেন যে সিঙ্গুর আন্দোলন কেন, সিঙ্গুরের যে অপারেশন এটা কেন বন্ধ করা হয়েছিল। আজকে আমরা কি চাইছি? আমরা কি মানে রাশিয়া বা ইসরায়েলের মতন কন্টিনিউয়াসলি যুদ্ধ করতে চাইছি? তাহলে তো আমরা মানে ওদের মতনই মানে ওই দেশ থেকে সরতে হবে, যদি কন্টিনিউয়াসলি যুদ্ধ চলে। সেটা সম্ভব না। সেই জন্য আমাদের যে আমরা অনেক সহনশীলতার পরিচয় দিয়েছি, আমরা অনেক সহনশীলতার পরিচয় দিয়েছি। এই তো শুরু করে এই তো শুরু করে শুনুন না একটুখানি, আমাকে বলতে দিন না, আমার সঙ্গে তো কিছু বলিনি। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, সেকেন্ড প্রশ্ন বলি, সে বাংলাদেশ নিয়ে কেন আমাদের প্রচুর হয়ে আছেন। বাংলাদেশ একটা ছোট্ট দেশ। আজকে একটা ছোট্ট দেশ এই ধরনের হিন্দুদেরকে উপরে আমাদেরকে ব্যতিব্যস্ত করতে চাইছে, আমাদেরকে মোড় ঘুরিয়ে দিতে চাইছে, এবং যে মুহূর্তে আমরা মোড় ঘুরেছের দিকে চলে এবং আমরা চাইছি তাদেরকে অ্যাটাক করতে। যদি আমরা অ্যাটাক কি হবে, ওই দিক দিয়ে আমেরিকার মদতে যে বাংলাদেশের পেছনে মন্তব্য করছে, সেই সুযোগটা পেয়ে যাবে, কারণ আমাদের মোড় ঘুরে যাবে বাংলাদেশের দিকে। সেই যে আমাদের যে বিদেশের মন্ত্রক এখন ধৈর্য ধরে দেখছে যে পরিস্থিতি কোন দিকে যায়। সঠিক সময় একটা মিসাইল যদি কলকাতা থেকে ছোড়া হয় বাংলাদেশের ঢাকাতে, পুরো বাংলাদেশ ঢাকা নয়, পুরো বাংলাদেশটা পৃথিবীর মানুষের মুছে যাবে। সেই ক্ষমতা আমরা ধরি, কারণ আমরা এই মুহূর্তে বিশ্বের তৃতীয় এবং চতুর্থ স্থানে আমরা ভারতবর্ষ এই মুহূর্তে আমরা আছি। এটা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ জানেন, এবং আপনারা যারা বিরোধী দল আছেন আপনার, সেই জন্য আপনারা বলছেন যে সরকার যে স্টেপ নেবে আমরা তার সাথে থাকবো। আমরা এই মুহূর্তে কারণ এই স্ট্রাকচারটা আমরা তৈরি করে গেছি, এই স্ট্রাকচারটা আমরা তৈরি করে গেছি। শুনুন না, এটা শুনুন না, আবার শুরু করি, আমার বলতে দিন না, আমি খুব সংক্ষেপে বলছি, বেশি বলবো না। এবারে এই জন্যই আজকে আমাদের যে প্রধানমন্ত্রী তিনি নিজে সিএ বা এনআরসিতে কেন মতুয়াদের যাওয়া হবে না, এবার একটা জিনিস বলার চেষ্টা করুন। সংক্ষেপে অর্ক অন্তিম লগ্ন থেকে যাচ্ছি, জ্বালাতে পারে ব্যাপার। হ্যাঁ, কি বলছেন? অন্তিম লগ্ন দিয়ে যাচ্ছি, সংক্ষেপে বলুন। মতুয়াদেরকে আমরা দেব, কোনো মতুয়া ভাবেই আমাদের দেশ ছেড়ে কোথাও যাবে না, ওরা এখানেই থাকবে। এইটা দ্বিতীয় কথা হচ্ছে লাস্ট এবং সংক্ষেপে আমি বলে দিচ্ছি, আজকে পশ্চিমবঙ্গে যে ঘটনা ঘটেছে, আগামী দিন জিহাদিদের যে একটা ন্যারেটিভ এখানে সেট হয়ে যাবে, যে কে কি পড়বে কে কি পড়বে না, যেটা ইসলামিক ফতোয়া জারি করা হয়, যে এই মুহূর্তে চলছে পাকিস্তানে চলছে, পশ্চিমবঙ্গে আগামী দিন হতে চলেছে, এবং সে মুক্তি দিতে পারে বিজেপি সরকার। সুতরাং আপনারা বিজেপি সাথে থাকুন, তাদেরকে ভোট দিন, তাদেরকে জেলানোর চেষ্টা করুন, যাতে আমরা এই জিহাদিদের এই থেকে বিতাড়িত করতে পারি। বেশ, এবার সরাসরি অন্তিম লগ্ন থেকে যাচ্ছি। এবার প্রথম সুযোগ দেবো দেবব্রত বাবুকে। দেবব্রত বাবু, আপনার ওয়াল লাইনার কনক্লুডিং রিমার্ক। আমার প্রশ্ন শুধু একটি জায়গাতেই রয়েছে, তা হলো যে ধর্মযুদ্ধ লেগেছে তা কি সত্যি ইগনোর করা যায়? কতদিন ইগনোর করে শুধুমাত্র সেকুলারিজমের শব্দ ব্যবহার করে কিছু পার্টিকুলার মানুষকে ক্রমাগত আরো বেশি করে সাহস দেওয়ার যোগান চলে যাবে? আপনার কনক্লুডিং রিমার্ক বলুন। দেখো অঞ্জন, একটা জিনিস বলি, যখন 1947 সালে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলিয়ে যে পরিমাণ মুসলিম বা ইসলাম সম্প্রদায়ের মানুষ ছিল, তার থেকে অনেক বেশি ইসলাম সম্প্রদায়ের মানুষ আমাদের ভারতবর্ষে রয়ে গেছিল দেশটাকে ভালোবেসে। তাই এইভাবে বিচ্ছেদ করা যাবে না। এই মানুষগুলো যে তুমি মনে করো একটা মনুষ্যতর প্রাণী, তুমি রোজ তাকে খুব ভালোবাসো, কিন্তু তুমি বাজার করতে গেলে তোমার পায়ে এসে কামড়ে দিল, খুব দুঃখজনক ঘটনা। কিন্তু তুমি কি করলে, তোমার বাড়িতে এসে তোমার যে রাত্রিবেলা তোমাকে রোজ পাহারা দেয়, তুমি সকালবেলা তাকে খাও, তুমি তাকে উদম পেটালে, সেটা ঠিক নয়। এটা দুটো জিনিস মিলিয়ে দেওয়া একসাথে যায় না। এটা থেকে যে বিদ্বেষ, ওই যে অর্কবাবুর কথা আমি একদম মেনে নিচ্ছি। অর্কবাবু যেটা বলছে, এই খাবার স্বাধীনতা, পরিচ্ছদের স্বাধীনতা, ঠিক বলেছেন। মীনা দেবী পুরোহিত ওনাদের একজন পৌরমাতা, তিনি মনে করেন এই দিন মুরগির মাংস খাওয়া উচিত না, ওই দিন মাছ খাওয়া উচিত না। দিল্লির চিত্তরঞ্জন বাজার, তারা মনে করে ওই দিনকে মাছ খাওয়া উচিত না। মাননীয় প্রধানমন্ত্রী উনি মনে করেন শ্রাবণ মাসে যারা মাছ খায় তারা হচ্ছে মোগল, এবং ওনাদের একজন ওই তথাকথিত বাবাজি আছেন, সেই বাবাজি মনে করেন যারা আমরা ওই মাছ মাংস যারা খাই তার আমরা হচ্ছে নিষিদ্ধ, আর আমরা হচ্ছে রাক্ষস। এখন এইগুলো একটু বলে দেওয়া উচিত, আমাদের ঠিক করে নিতে হবে আমরা ওই বাবাজির কথা মানবো না, বা স্বামীজি বিবেকানন্দের কথা মানবো।
আমাদের মনে করতে হবে এই মোহন তেগড়িয়ার কথা মানবো না রামকৃষ্ণের কথা মানবো। বাঙালিকে এই জায়গাটা ঠিক করে নিতে হবে। যে একটা অপসংস্কৃতি বিজেপি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আবার বলছি, অপসংস্কৃতি, খাদ্যের অধিকার, ধর্মের অধিকার, পরিচ্ছদের অধিকার, যে অধিকারের কথা গীতার 29 নম্বর অধ্যায়ে 6 নম্বর শ্লোকে লেখা আছে, মানুষের ধর্মচারণের অধিকার, সে বারে বারে এরা গীতা পাঠ করে, কিন্তু ওই যে বললাম হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি, ওই কানের সাথে মুখের সরাসরি যোগাযোগ, যেটা কানে শোনে সেটা মুখ দিয়ে বেরোয়, মাথায় ফিল্টার করার কোনো ব্যবহার নেই। এই মনুবাদী একটা চরম মনুবাদী দল, যাদের ছত্রে ছত্রে যে নারী বিদ্বেষ রয়েছে, সেই দলের কাছে আমরা ধর্মচারণ শিখবো না, তাদের কাছে আমরা সংস্কৃতি শিখবো না। আমাদের বর্ষে অনেক সংস্কৃতি রয়েছে, আমাদের ধর্মচারণের, আমাদের বেদ, উপনিষদ, রামায়ণ, মহাভারত সব রয়েছে, সেগুলো যদি তারা একটু পড়তো তাহলে এই সমস্যাগুলো আসতো না। তার মানুষের খাদ্যাভ্যাস, ছত্রে ছত্রে রামায়ণের ছত্রে ছত্রে আমিষ খাদ্যের উল্লেখ রয়েছে, সেখানে একজন সাধারণ প্যাটিস হলো, সে তার ধর্মচারণ করতে গেছিল, সে কারোর মুখে ননভেজ প্যাটিস বুঝে দেয়নি। তার ধর্মচারণের অধিকারকে তোমরা খর্ব করে তোমরা ভাগবত গীতা পড়াচ্ছ, তোমাদের লজ্জা করা উচিত। বেশ আমি এখানে সরাসরি অর্কবাবুর কাছে চলে যাবো। অর্কবাবু, এই বিষয় নিয়ে আপনি কি বলবেন? একেবারে ওয়ান লাইনার নেব, কনক্লুডিং রিমার্ক আনইন্টারাপ্টেড, বলুন। প্রথম কথা, আমরা কোথাও এই ঘটনা কখনোই বলিনি, আমি আমার বক্তব্যে কখনো বলিনি যে, বা আমাদের যিনি প্রধানমন্ত্রী আছে তিনিও কখনো বলেনি যে কে কি খাবে সেটা আমরা ঠিক করে দেবো। প্রত্যেকের নিজস্ব রেকর্ডিং আছে, এক্ষুনি শুনে দিতে পারি, এক্ষুনি শুনে দিতে পারি। আমি রয়েছি, ভরসা রাখুন। অর্কবাবু বলুন। আমার বড় বলবেন, চুপ করুন। পাঞ্জাবের লোকেরা যেমন তাদের খাবার খায়, বাংলার লোকেরা সেনি বাংলার খাবার খায়, উড়িষ্যার লোকেরা উড়িষ্যা খাবার খায়। আমরা কোথাও করিনি বা বাধা দিইনি, না করিনি, দেবো। আমাদের কথা হচ্ছে যে যারা আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটাচ্ছে, সেখান থেকে যারা চলে এসে আমাদের এখানে পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটানোর চেষ্টা করছে এবং এখানকার অস্থির পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা তাদেরকে খুঁজে খুঁজে বার করব। আমি সেটাই বলতে চাইছি এবং আমরা সেটাই চাইছি যে আমরা অবশ্যই এর বিরুদ্ধে নিশ্চয়ই আজকে বাবরি মসজিদ হচ্ছে, যে কোনো মসজিদ তাদের যায় আসে না, কিন্তু বাবরের নাম করতে দেবো না। যে বাবরি মসজিদে সুপ্রিম কোর্ট বলতে রায় দিয়েছে রাম মন্দির 500 বছরের ইতিহাসে হলো, সেই নাম মসজিদ হতে দেবো। আমরা মসজিদ হোক, আমাদের কোনো আপত্তি নেই, প্রত্যেকের নিজস্ব অবলম্বন করে তাদের প্রার্থনা করার সুযোগ আছে। এই ভারতবর্ষে সে সুযোগ আছে, এটা এখানে মৌলবাদীদের যেতে যায়নি, এটা পাকিস্তান বাংলাদেশ হয়, এখানে ইসলাম তারা মসজিদে যারা খ্রিস্টান আছে আমাদের তাদের এবং কাউকে আমরা কোনোদিনও বাধা দিই এখানে থেকে এখানকার যদি করেন লগ্নজিত চক্রবর্তী হিন্দুকে যদি আপনারা বাধা দেন, যদি মঞ্চ থেকে নেমে আসতে হয়, তাহলে আমরা সোচ্চার হবো এবং সেটা নিয়ে আমরা যতদূর যাওয়া সম্ভব আমি যাবো। বেশ, আমি সুস্মিতাদির কাছে যাবো। সুস্মিতাদি বলুন, ওয়ান লাইনার কনক্লুডিং রিমার্ক আনইন্টারাপ্টেড। আমি বলবো বিজেপি যতদূর যাওয়া যায় ততদূর যাক, কারণ ভারতবর্ষের মানুষ সেটাও দেখতে চায় কতদূর যেতে পারে এবং কতদূর তারা কি করতে পারে। ভারতবর্ষের মানুষ কি পড়বে কি খাবে তা তারা ঠিক করে দেবে না। এটা ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের মানুষকে যেমন রাইট টু ফ্রিডম দিয়েছে, সেরকম রাইট টু স্পিচ দিয়েছে। তাই জন্যই আজকে আমি এই কথাগুলো এখানে বসে বলতে পারছি। এবং আমার মনে হয় যারা কিনা সংবিধানে বিশ্বাস করে না, যারা ভারতবর্ষের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করেছিল, তাদের কাছ থেকে এইটাই আশা করা যায়। এবং আজকে যারা মনুবাদীকে স্থাপন করতে চায়, সেই মনুবাদীকে যেখানে মহিলাদের ভোগ্যবস্তু বলে মনে হয়, তাই জন্য আমরা সেন্ট্রাল ভিস্তার উদ্বোধনে আমরা দেখতে পাই যে বিজলাল ভূষণ বসে আছে। আজকে সেই জন্য আমরা দেখতে পাই সেখানে দ্রৌপদী মুর্মু নেই, সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নেই, সেখানে আজকে বিজলালের মতো লোকেরা আছে। আজকে আমাদের লজ্জা করে ভাবলে সেই ভারতবর্ষ, যে ভারতবর্ষে আমরা যেদিনকে বলেছিলাম আমরা একই দিনকে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কাজী নজরুল ইসলাম বলে গেছিল, সেই ভারতবর্ষে আজকে যে এই বিদ্বেষ সৃষ্টি করা হচ্ছে, বলছে আফগানিস্তান, পাকিস্তান, তারপরে হচ্ছে আপনার যারা যারা আসবে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা যারা আসবে প্রত্যেকটি ধর্মের লোককে বাদ দেওয়া হবে, বিশেষ একটি সম্প্রদায়কে মানে টার্গেট করে, মুসলমান সব সম্প্রদায়কে বাদ দিয়ে। কেন? এই মুসলিমরা ভারতবর্ষের স্বাধীনতায় কম রক্ত ঝরিয়েছে? এই মুসলিমরা, যেই মুসলিমরা আমাদের ভারতবর্ষকে ভালোবেসেছিল, তারা কি অন্যায় করেছিল?
আজকে যদি তাই হয় তাহলে এই যে ঘুষপেটিও করে যে চিৎকার করছে অনুপ্রবেশকারীরা, এই ঘুষপেটিওরা কারা? অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে আজকে যেই যারা ঢুকছে ভারতবর্ষে সংক্ষেপে। বাংলাদেশে ভয়ে ভয়ে তারা ম্যাক্সিমামই হিন্দুরাই ঢুকছে। তাহলে বাংলাদেশে দিনকে দিন হিন্দুর পার্সেন্টেজ কমে যেত না? তাহলে হিন্দুর পার্সেন্টেজ কমে যেত না? আমি বলবো যে 58 লক্ষ নাম বাদ গেছে, সেই 58 লক্ষের মধ্যে কতজন ঘুষপেটিও আছে তার আমরা দেখতে চাই, আমরা জানতে চাই এই বিজেপি বন্ধুদের কাছ থেকে। প্লিজ আপনাদের হাত জোর করে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, আপনারা ভারতবর্ষে এই অস্থিরতা সৃষ্টি করবেন না। ভারতবর্ষের মানুষকে এক হয়ে বাঁচতে দিন। আমরা ধর্ম মানে বুঝি এই ধর্ম এক এবং ধর্ম অভিন্ন, ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নেই। কারণ কেউ ইসলাম নামে পুজো করে যাকে, আমরা ভগবান নামে পুজো করি তাকে, খ্রিস্টানরা ঈশ্বর নামে পুজো করে তাকে, মুসলিমরা আল্লাহ নামে পুজো করে তাকে। তাই আমি বলবো ভগবানকে আলাদা করবেন না, সবার রক্ত এক, কাটলে সেই লাল বেরোবে। বেশ, আমি যাদববাবুর কাছে যাবো। যাদববাবু বলুন। বিজেপির মুখপাত্রকে যেভাবে সবাই মিলে গোল দিচ্ছে, আর বলার এনথুজিয়াজম বা মোটিভেশনটাই পাচ্ছি না। বিজেপির মুখপাত্র যদি বসে বসে এইভাবে গোল খায়, বলতে বেশ গা গরম হয়নি। তবু বলি, লগ্নজিতার জন্য যে মানুষটি করেছে সে বিচ্ছিন্নতাবাদী একটি মানুষ এবং হতেও পারে সে মৌলবাদী। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস নিশ্চিন্তে থাকুন, যতক্ষণ বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে এইরকম বাঁদরামি একদম প্রশ্রয় দেবে না, এবং এই বাঁদরগুলোকে খাঁচায় পুরে রাখতে হয় এবং খাঁচায় পোড়ার জন্য খাঁচা তৈরি হয়ে গেছে। যে কোনো মুহূর্তে এই বাঁদরকে খাঁচায় পোড়া হবে। বাংলার মাটিতে কোনো মৌলবাদী শক্তি বা কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দেবেন না। কে কে বাঘটা বড্ড লাফাচ্ছে, খুঁজে পাওয়া যাচ্ছে না, বলুন। বাঘ? বাঘ না বাঁদর বলছেন, একটু বলুন প্লিজ, বুঝতে পারলাম না। আপনি বাদর বলেছেন, আমি বাঘ বললাম, তার কারণ বাঘরাই তো এরকম শিল্পীদের উপর আক্রমণ করে। বলুন। না না, বাঘেদের জাত আছে, বাঘেরা এরকম ছ্যাঁচড়ামি করে না, এগুলো হচ্ছে বানর। হ্যাঁ, জয় শ্রীরাম। যাই হোক, সেই জন্য বললাম বিজেপি থেকে টাকা নিয়ে এই রকম ঘটনা করছে, এগুলো বিজেপি থেকে। এই দেখেছেন বাঁদরামো শুরু হয়ে গেল ম্যানার কাছে। তো আমি যখন বলছি অনলাইন তো আরে চুপ করে থাকতে শিখুন না, কি অভদ্র রে ভাই, বলতে দিন। বলুন জয়দেববাবু, বলুন। প্যানেলেরও ডেকোরাম জানে না, প্লিজ। হ্যাঁ, তো যাই হোক, এটা হচ্ছে বিজেপির থেকে টাকা নিয়ে এই মেহবুব মল্লিকের মতন অনেক এই রকম থাকবে, এবং মিম, তারপরে এই হুমায়ুন কবির, তারপরে আইএসএফ, এরা বিজেপির থেকে টাকা নিয়ে বকলমে সেই টাকা এরকম মেহবুব মল্লিকদের দিয়ে। কারণ অনেকেই দেখুন, হুমায়ুন কবিরের অনেকেই ছিল যারা এতদিন তৃণমূল করতো, হুমায়ুন কবির এখন নয়, কিন্তু তার পরিচয় তৃণমূল নেতা হয়ে গেছে। হতে পারে হুমায়ুন কবির টাকা দিয়ে করিয়েছে, হতে পারে মিম টাকা দিয়ে করিয়েছে, হতে পারে আইএসএফ টাকা দিয়ে করিয়েছে, এবং এদের পেছনে টাকাটা বিজেপি দিচ্ছে। অতএব বিজেপি টাকা দিয়ে এককালে একদা তৃণমূল করতো, এখন বিজেপি বা হুমায়ুন কবির বা মিমের প্রশ্রয়ে তারা টাকা পয়সা নিয়ে এইরকম বাদরামি করে তৃণমূলকে বদনাম করার চক্রান্ত করবে। এবং যেহেতু ও একটা অন্য সম্প্রদায়ের আছে, ব্যাপারটা বেশ রগরগে করা যাবে, হিন্দু কনসলিডেটেড ভোট করা যাবে, মিডিয়াতে ভালো করে এটাকে নিয়ে রগড়ারগড়ি করা যাবে। সেই এইরকম প্লট অনেক তৈরি হবে ভোটের আগে। আপনারা অনেক সংখ্যালঘুদের থেকে দেখবেন এই রকম উৎপাত করবে, এবং তারা তৃণমূল কংগ্রেস দলটার নাম খারাপ করবে। আসলে তারা প্রকৃত ইসলাম ধর্মী নয়, আসলে তারা প্রকৃত ইসলাম নয়, মুসলমান নয়। কারণ যারা মুসলমান তারা জানে অন্য ধর্ম সম্প্রদায়কে কিভাবে আশ্রয় দিতে হয়, আগলে রাখতে হয়, সম্মান করতে হয়। অন্য ধর্মকে সম্মান সম্ভ্রম করার নামই ইসলাম, অন্য ধর্মকে ভালোবাসার নামই ইসলাম। যারা এরকম করে তারা ইসলামের নামে কলঙ্ক, তারা খাঁটি মুসলমান নয়, তারা বিজেপি ফান্ডেড মুসলমান, হয়তো জন্মসূত্রে মুসলমান, কিন্তু তাদের যে ইমাম, তাদের যে কি বলে ভেতরের যে আত্মা, সেটা ইসলাম হয়নি, সেটা বর্বরচিত মৌলবাদী হয়ে গেছে। এবং সেখান থেকেই এই মৌলবাদী আগ্রাসনী ধর্ম, কি বলবো, সাম্প্রদায়িক এক শক্তি, যারা এইরকম করে তৃণমূল কংগ্রেসকে আসলে কালিমা লিপ্ত কলুষিত করবে,
এরকম অনেক প্লট পাবেন বিজেপির টাকায়। একদা হয়তো তৃণমূলের সঙ্গে একটু গা ঘেঁষাঘেঁষি করেছিল, তারা এরম ভাবে তৃণমূলকে বদনাম করবে। অতএব এগুলো নিয়ে মিডিয়া যেন বিভ্রান্ত না হয়, আমার পরামর্শ রইল মিডিয়া হাউসগুলো সচেতন সতর্ক থাকবেন। বেশ, একেবারে অন্তিম ছিলাম। আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এবিএসকে নিউজে আসবার জন্য, অঞ্জলির সত্যায় যোগদান করার জন্য। যে কথা বলে আজকে স্পেশাল শো শেষ করবো, ধর্ম কি বলুন তো? কেন হঠাৎ ধর্মে ধর্মে যুদ্ধ হচ্ছে? সেকুলার কি, সেকুলারিজম কি জানার চেষ্টা করা অত্যন্ত দরকারি। যে বা যারা ধর্মের নামে ক্রমাগত বিভেদ তৈরি করবার চেষ্টা করে, সে যে কোনো দল মত রং হতে পারে, কিন্তু প্রশ্ন একটি জায়গাতে, মূল জায়গা একটি, তা হলো এই ধর্ম যদি পেটে ভাত না থাকে আসবে না। যদি পেটে ভাত না থাকে তাহলে যুদ্ধ করার শক্তিও আসবে না। তাহলে কিসের যুদ্ধ? কেন শান্তির বাতাবরণ তৈরি করা যায় না? কেন বিভেদ তৈরি করতে হয় প্রতিবার? হয় হিন্দু নয় মুসলমান, মরতে কেন হয়? কেন হিন্দু বা মুসলমান একত্রিত হয়ে এক থালায় ভাত কিংবা একে হাতে হাত রেখে এক পথে হাঁটতে পারে না? কারা বা কে এই জায়গায় বারংবার বিভেদ করার চেষ্টা করছে, তাদেরকে খোঁজার চেষ্টা করুন। এটুকুই বার্তা দেওয়ার চেষ্টা করবো এবিএসকে নিউজের পক্ষ থেকে। কিন্তু প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টায় নজর রাখুন এবিএসকে নিউজে। নমস্কার।